আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ জানাচ্ছি একটি ছোট অনুগল্পে। এই অনুগল্পটি ফেসবুক থেকে সংগ্রহ করা। এই গল্পটির নাম স্বপ্ন কিংবা সত্যি। শুরু করছি আমার দ্বিতীয় অডিও গল্প স্বপ্ন কিংবা সত্যি। আজকাল আর অফিস থেকে ফিরতে ইচ্ছে করে না। মাত্র 11 মাস আগেও জীবনটা এমন ছিল না। বাড়ি ফিরতেই পুতুলের নামে হাজারখানেক কমপ্লেইন শুনতে হয়। পুতুল আমার স্ত্রী, 11 মাস হলো আমাদের বিয়ের। এই ধর বাবা পানিটা, মায়ের কণ্ঠ। স্বামী বাইরে থেকে ফিরেছে, ওদিকে নবাবজাদির কোনো হুঁশ নেই। কথাটা পুতুলের উদ্দেশ্যে বলা। ছাড়ো তো মা, তুমি তো দিলেই। আমি কেন দেব? তার কোনো তাল নেই। মা চেঁচিয়ে ওকে ডাকতে লাগলো। পুতুল এলো, হাতে রুটির কাই। কিছু বলবেন মা? বলি, এখনো কয়েকটা লুচি বেলা হলো না, সংসারটা করবে কেমন করে? পুতুল মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আমি হাতের ইশারায় যেতে বললাম। ভাইয়া শোন, আজ তোর বউ কি করেছে? আমি ছোট বোন রুবাকে থামাতে বললাম। ভালো লাগে না এসব। রাতে নিজের ঘরেও চলবে এসব ফ্যাচফ্যাচে নাটক, চোখের পানি, এলোমেলো অভিমানী কথা। আসলে আমি ক্লান্ত, বড্ড ক্লান্ত। পরিবারের ভাষ্যমতে পুতুল কোনো কাজ করে না, বেয়াদবি করে। আর পুতুল অভিযোগ করে সারাদিন তাকে খাটায়, কথা শোনায়। এ এক মহা যন্ত্রণা। দিন যায়, বিরক্তি বাড়ে। একদিন না পেরে সবার সামনেই পুতুলকে বললাম, কাপড় গোছাও, বাবার বাড়ি যাবে। এসব কি কথা? ঘরে যাই হোক, বাড়ির বউকে কেউ বের করে দেয়? মায়ের উৎকণ্ঠা মিশ্রিত কণ্ঠ। ভাইয়া, এটা ঠিক না, রুবাও বলল। আমি টানতে টানতে পুতুলকে ঘরে এনে একটা লাগেজে খুলে ওর কাপড় চোপড় ভরতে লাগলাম। পুতুল বিস্মিত চোখে আমার দিকে তাকিয়ে আছে। বাসে তুলে দেওয়ার পর থেকে আর ফোন করিনি, সেও করেনি। মেয়েটার জেদ বড্ড বেশি। পরদিন অফিস থেকে যথারীতি বাড়ি ফিরলাম। মা পানি দিলেন, রুবা চায়ের সাথে বিস্কিট নিয়ে এলো। আমি তাকিয়ে থেকে বললাম, জানিস তো আমি দুপুরে কিছু খাই না, শুধু চা ছাড়া। অফিস থেকে ফিরে ভারী খাবার খাই, শুধু বিস্কিট কেন? আসলে ভাইয়া, সারাদিন এত ধকল গেছে, সন্ধ্যায় আর কিছু করতে পারেনি মা। আমি তো রান্না তেমন জানি না। আচ্ছা, তুই গোসল করে নে, রাতের খাবারটা দিয়ে দেই, মা বলে উঠলেন। এই 8টার সময় খাবো? যা হোক, 9টার দিকে খেতে বসলাম। ভাত, মুরগি, ডাল। সকালে টেবিলে বসে আছি, নাস্তা তৈরি হয়নি। মা একা হাতে পারছেন না। রুবা বরাবরের মতো ঘুমাচ্ছে। যখন নাস্তা এলো তখন আমার বের হয়ে যাবার সময়। আমি না খেয়েই তাই বের হয়ে গেলাম। রাতেও ঠিক একই চিত্র। খাবার টেবিলে মা বললেন, একটা কাজের মেয়ে রাখলেই তোকে আর না খেয়ে অফিস যেতে হবে না। কেন হঠাৎ কাজের মেয়ে কেন? আমার বয়স হয়েছে, আর রুবাবা তো ছোট। কী রে রুবা, তোর বয়স কত? আমি রুবার দিকে তাকালাম। তুই মাস্টার্স করছিস না? রুবা মাথা নিচু করল। পুতুল তো রুবার বয়সী। অনার্স পরীক্ষা যেদিন শেষ হলো তার 1 সপ্তাহ পর ওর সাথে আমার বিয়ে হয়। এসব কথা কেন কেন উঠছে? মা, তুমি কাজের মেয়ে চাইছো তাই বললাম। তুমিই তো বলতে পুতুল সারাদিন কিছুই করে না। তাহলে এখন এই 2 দিনে এত সমস্যা কেন শুরু হলো? মা আগুন চোখে তাকিয়ে বলেন, ওই ডাইনির কথা আর বলবি না। বিয়ের সময় যেন তেন প্রকারে মেয়ে পার করেছে। শ্বশুর বাড়িতে যে কিছু দিতে হয় তা ওদের জানা নেই। হাবাতে ঘরের মেয়ে। ও, এটাই তাহলে তোমার সমস্যা। আগে যে মেয়েটা আমাদের বাসায় কাজ করত, ওর সাথে যোগাযোগ করেছি আমি। ও আসবে কাল থেকে। বেতন অবশ্য বাড়িয়ে দিতে হবে। অফিসের কাজে 15 দিনের জন্য সিলেট যেতে হলো। ফিরে আসার সঙ্গে সঙ্গে মা একটা কাগজ হাতে ধরিয়ে দিলেন। আমার চোখ বিস্ফোরিত। ডিভোর্স লেটার। কোনো মতে আমি বাসে উঠলাম। সামনে মূর্তির মতো পুতুল বসে আছে। এটা কেন পাঠিয়েছ? ইশতিয়াক, আমরা হানিমুনে কোথায় গিয়েছিলাম? হঠাৎ অন্য প্রসঙ্গ আসাতে একটু অবাক হয়ে বললাম, যাওয়া হয়নি, অফিসে কাজের চাপ, তুমি তো জানোই।
আমাদের অ্যানিভার্সারিটা কবে? হিসেব করে দেখলাম 2 দিন আগেই পার হয়ে গেছে। মাথা নিচু করে রইলাম। পুতুল মৃদু হাসল। এটা আমাদের প্রথম বিবাহবার্ষিকী ছিল। একটা খোঁজ পর্যন্ত তুমি নাওনি। উইশ তো অনেক দূরের কথা। সরি, আসলে কাজের আচ্ছা, আমরা দুজনে একাকী কোথাও ঘুরতে গেছি কখনো? না না, দূরে কোথাও নয়। এই ধরো কোনো পার্ক, কোনো রেস্টুরেন্টে কফি, অথবা কোনো ফুচকার দোকানে। আমার ভুল হয়েছে, শোনো পুতুল, আমি বলি কি। আমাকে কথা শেষ করতে দিল না পুতুল। তুমি কি জানো আমার প্রিয় রং কী? কোন ফুল আমার পছন্দ? আমার পছন্দের খাবার, প্রিয় পোশাক, হবি? না, কিচ্ছু জানো না তুমি। এই কাগজটা সাইন করো আর বের হয়ে যাও বাসা থেকে। চেঁচিয়ে উঠল পুতুল। এই প্রথম আমি ওকে রেগে উঠতে যেতে দেখলাম। মনে হচ্ছে মনের ভিতর পুষে রাখা লাভা এখন আগ্নেয়গিরি হয়ে বের হয়ে আসছে। বছর 3 পরে এর মধ্যে রুবার বিয়ে হয়ে গেছে, আবার ছাড়াছাড়িও হয়ে গেছে। শ্বশুরবাড়ি থেকে কমপ্লেন, ও কোনো রকম কাজকর্ম পারে না। মা অনেক চিল্লাচিল্লি করলেও আমি মনে মনে সায় দিলাম, কারণ রুবা সত্যিই কোনো কাজকর্ম যায় না। সারাদিন রিলস আর টিকটক নিয়েই ব্যস্ত থাকে সে। এখন মা উঠে পড়ে লেগেছেন আমার বিয়ের জন্য। কিন্তু মা কি জানে আমার সিলেটে পোস্টিং নেওয়ার কারণটা? আমি আসলে পুতুলকে নিয়ে পালিয়ে এসেছি। হ্যাঁ, নিজের বিয়ে করা বউ নিয়ে পালিয়ে এসেছি আর শান্তিতে সংসার করছি। যদিও পুতুল এখন কোনো কাজ টাজ করে না। আমার মাঝে মাঝে মনে হয় মা কি সত্যি কথা বলতো? পুতুল সত্যিই রান্নাবান্না ঘরের কোনো কাজই করে না। কাজের একটা মেয়ে রেখে দিয়েছি অবশ্য, সেই সব কিছু করে। একদিন আমাকে না জানিয়ে মা আর রুবা হঠাৎ এসে উপস্থিত। আমি অপ্রস্তুত হয়ে গেলাম। পুতুলকে কোথায় লুকিয়ে রাখবো? মা গভীর চোখে আমার দিকে তাকিয়ে আছেন। মা, তোমাকে আমি মিথ্যে বলবো না, আমি এখানে পুতুলের সাথে আছি। জানি। কি করে? আমি অবাক হয়ে গেলাম। তোর বাড়িতে যে কাজ করে যে মেয়েটি, সে তোর ফোন থেকে আমার নাম্বার নিয়ে আমাকে ফোন করেছিল। মেয়েটি তখনও ওখানে দাঁড়িয়ে আছে মায়ের পাশে, একেবারে গা ঘেঁষে, যেন সে ভূতের হাত থেকে বাঁচতে চাচ্ছে। খালাম্মা, ভাইজানের মাথায় গন্ডগোল আছে, তার ডাক্তার দেখান। তার সাথে কেউ থাকে না, কিন্তু সে বলে ম্যাডামের এই কাজ করে দিতে, ওই কাজ করে দিতে, কিন্তু সে তো একলা থাকে। আমার প্রচণ্ড মেজাজ খারাপ হলো। আমি একটা থাপ্পড় মারতে উঠে গেলাম। সত্যি রাগ উঠে গিয়েছিল, কিন্তু নিজেকে কন্ট্রোল করে নিলাম। আমাকে পাগল বলে? কত বড় সাহস! তাহলে আপনি বলছেন আপনি আপনার স্ত্রীর সাথে, মানে আপনারা একসাথে থাকেন? সাইকিয়াট্রিস্ট আলম সাহেব যখন আমাকে এই প্রশ্ন করলেন, আমি উত্তরে মাথা দুলিয়ে হ্যাঁ বললাম। কিন্তু আপনার বাড়িতে কাজ করা মেয়েটি অন্য কথা বলছে, তাই তো? আবারও হ্যাঁ। আপনার স্ত্রী আপনার সাথে আসেনি কেন? ও এখন আর বাড়ির বাইরে বের হতে চায় না। আগে ওকে নিয়ে কখনো বাইরে বেরোয়নি তো, ঘোরাফেরা করিনি তো, তাই রাগ আর অভিমানে ও আর বের হতে চায় না। তবে আমি জানি সব ঠিক হয়ে যাবে। ইশতিয়াক সাহেব, আপনি সম্পূর্ণ ভুল। আপনি ভাবুন তো, যেদিন আপনি আপনার স্ত্রী অর্থাৎ পুতুলের বাড়িতে গিয়েছিলেন, সেদিন আপনি একটা কাগজ সাইন করেছিলেন, মনে আছে? একটা কাগজ কখনো কোনো সম্পর্ক ভাঙতে পারে না। মনের সম্পর্ক হয়তো ভাঙতে পারে না, কিন্তু আইনের সম্পর্ক ঠিকই ভাঙতে পারে। আপনি আসার আগেই আপনার বোনের সাথে আমার সব ডিটেইল কথা হয়েছে। আপনার ব্যাপারে মোটামুটি অনেক কিছু জানি আমি। 2 দিন আগে আপনার স্ত্রীর সাথেও আমি কথা বলেছি। তিনি এখন বিবাহিতা এবং সন্তান সম্ভবা। যখন কথা বলতে চাইলাম, তখন তিনি জারপনায় বিরক্ত। তবু অনেক তথ্য প্রায় জোর করে তার কাছ থেকে জোগাড় করেছি। তার বর্তমান স্বামী পুতুলের এই গর্ভাবস্থায় এসব ব্যাপার নিয়ে বিরক্ত করতে নিষেধ করে দিয়েছেন। ফাইজলামি করেন আপনি আমার সাথে? চিৎকার করে উঠলাম। তা কেন হবে? এই দেখুন, আমি তাদের বিয়ের ছবি এবং বর্তমানের বেশ কিছু ছবি জোগাড় করেছি ফেসবুক থেকে, অবশ্যই তাদের অনুমতি নিয়ে। মনোযোগ দিয়ে দেখুন।
দেখলাম আমার পুতুল বধূ সাজে, ওকে খুব সুন্দর লাগছে আর মায়াবী। সাথে আর একটা ছবি দেখলাম একটা ছেলের সাথে, দুজনেরই হাসি হাসি মুখ। কোনো একটা সি বিচ বা এই জাতীয় কোনো একটা জায়গা হবে। আপনি আমার প্রেসক্রিপশন ফলো করে ওষুধগুলো খান। অসুখটা সারতে দেরি হলেও অন্তত নিয়ন্ত্রণে থাকবে। আপনার কেন মনে হচ্ছে আমি অসুস্থ? কারণ আমি আসল পুতুলের সাথে কথা বলেছি। হয় আপনি পুতুলকে অসম্ভব ভালোবাসতেন, যা আপনার পরিবারের জন্য আপনি প্রকাশ করতে পারেননি। পারিবারিক দায়িত্ববোধ তখন হয়তো আপনার কাছে মুখ্য ছিল, অথবা পুতুল আপনাকে ছেড়ে যাবার পরে আপনি রিয়েলাইজ করতে পেরেছেন যে আপনি কী হারিয়েছেন। প্রবল একটা অপরাধবোধ আপনাকে জাপটে ধরেছে, যার কারণে আপনার কল্পনার পুতুলের আগমন। খসখস করে প্রেসক্রিপশন প্যাডে উনি কী যেন লিখতে লাগলেন। আমি বাড়ি ফিরে এলাম, দরজার তালা খুললাম। পুতুল ভেতর থেকে কখনো তালা খোলে না, সবসময় আমিই তালা লাগিয়ে যাই, আর কাজের মেয়েটির কাছে একটি চাবি থাকে। বেডরুমে ঢুকেই দেখি পুতুল বসে আছে, আমার হাতে এক গাদা ওষুধ আর প্রেসক্রিপশনের ব্যাগ। নিজের উপর একটু সন্দেহ হলো, ওই সাইকিয়াট্রিস্ট কি সত্যি বলছে? না না, এ ভুল করা যাবে না। একটা ওষুধও খাবো না আমি। আমার পুতুল সারা জীবন আমার কাছেই থাকবে, হোক সেটা ভালোবাসা থেকে অথবা অপরাধবোধ থেকে। পুতুল তো এখন আমার চোখের সামনে। এটা স্বপ্ন হোক বা সত্যি, আমি তো ভালোই আছি পুতুলকে নিয়ে।